নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় ইতিমধ্যেই দেখে নিয়েছেন, শিরোনাম দেওয়া হয়েছে। 6 ডিসেম্বর আমাদের যে মিলন আড্ডা হতে চলেছে সেই সম্পর্কে কিছু তথ্য বা আমার সহযোদ্ধা পাঠকদের জানানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে থাকছে ক্যান্সার, বিনামূল্যে ক্যান্সার টেস্ট পরীক্ষা। না, এখনো চালু হয়নি আমাদের দেশে, তবে আমি ওই যে আগাম অনেক কিছু বলি, তো এটা আমার মনে হচ্ছে বেশ কিছুদিন হলো। সব ভিডিওতে তো বলা যায় না, এই বিষয়ে সতর্ক থাকুন। আসতে চলেছে বিনামূল্যে আপনি ক্যান্সার আগামীতে হবে কিনা সে বিষয়ে টেস্ট করাতে পারবেন। এই বিনামূল্যের ফাঁদটা খুব বিপজ্জনক। এরপরে থাকছে, আপনারা জানেন যে এসএসসি ভেরিফিকেশনের জন্য কাট অফ মার্ক সহ তালিকা বেরিয়ে গেছে। যদ্দূর জানি 20,000 জনকে ডাকা হয়েছে। সে বিষয়ে কি হতে পারে আগামীতে, নিয়োগ কতদিন পরে হতে পারে, কি পরিস্থিতি হতে পারে, এটা আমার সহযোদ্ধাদের জন্যই করা। কারণ সাম্প্রতিককালে বেশ কিছু সহযোদ্ধা, আমি এই এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও করার পরে বেশ কিছু মানুষ, শিক্ষক, তারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, চেতনা ছড়াচ্ছেন। যদিও তাদের সংখ্যা কম, কিন্তু তাদের জন্য এই বিষয়টি রাখছি। পাশাপাশি এটার সঙ্গে যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের রিলেশন আছে এবং এই যে ছাঁটাই করা পুরনো ব্যবস্থাকে, অর্থাৎ পুরনো শিক্ষা ব্যবস্থা, পুরনোর মধ্যে শিক্ষা ব্যবস্থাটাও তো পড়ছে, সেটাকেও ওরা সংস্কার করছে আর কি, নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে। সেই বিষয়েও এখানে রিলেশন থাকবে, আগেও এগুলো বলেছি। কিন্তু মূল ব্যাপার থাকবে, নজর থাকবে যে এই যে কাট অফ এবং এই যে ভেরিফিকেশন, তার ভবিষ্যৎ কি, সত্যি কি নিয়োগ হতে চলেছে। তো তার আগে আমি আজকে একটি মর্মান্তিক অভিজ্ঞতার কথা বলবো। ব্যাপারটা আপাত দৃষ্টিতে মর্মান্তিক নয়, কিন্তু আগামীর জন্য অত্যন্ত মর্মান্তিক। লোকাল ট্রেনে ফিরছিলাম, যেমন ফেরি, আজ কলেজ স্ট্রিট গিয়েছিলাম বিশেষ কাজে। ফেরার পথে আমি ট্রেনে উঠলাম এবং ওঠার সময় দেখলাম যে আমি যে কম্পার্টমেন্টে উঠেছি সেইখানে একটি সিট পুরোটাই ফাঁকা, অন্যান্য সিটগুলো ভর্তি। কারণ কি, সেই সিটের একদম শেষে প্রান্তে একটি বৃদ্ধ বসেছিলেন, নোংরা জামা কাপড়, একটু কাছে গেলেই গন্ধ বেরোবে, বোঝাই যাচ্ছে, অসুস্থ, সম্ভবত পথে পথে ঘাটেই বাস ওনার। জামা কাপড়, কাঁচা কাপড় নেই, পায়ে জুতো নেই, তুমি চুপচাপই বসেছিলেন, দাড়ি, এক গাল দাড়ি। তো শীতার্ত মনে হচ্ছিল, অসুস্থ তো বটেই। বোহেমিয়ান শব্দটা স্ট্যান্ডার্ড হয়ে গেল। কার্ল গিন্সবার্গ, মানে গিন্সবার্গদের নাম মনে আসবে আর কি, শেলির নাম মনে আসবে, বোহেমিয়ান, বায়রনের নাম মনে আসবে। না না না, উনি সেরকম কিছু নন, সিম্পলি পথবাসী, পথে থাকেন মনে হল। তো যাই হোক, আমি তার পাশেই গিয়ে বসলাম। এরকম আমি করে থাকি, আপনারা জানেন, এ বিষয়ে আমার লেখাও আছে, আমার অভিজ্ঞতার কথা রয়েছে। তো সেটা বড় কথা নয়। তারপরে আমি বসার পরে দেখলাম আমার পাশে আরো দুজন এসে বসলেন। বেশ, মানে 4 জন হয়ে গেল। 4 জন করে বসে তো জানি। তারও কিছুক্ষণ পরে একটি ছেলে দেখলাম, একটা বাচ্চা, ইয়ং ছেলে, কত বয়স হবে, এই ধরুন 10 বা 11, খুব বেশি হলে 11 এরকম হবে। সে ওই বৃদ্ধ লোকটির উল্টো দিকে সিটে ফাঁকা ছিল, সেইখানে গিয়ে বসল। বেশ বেশ, ট্রেন চলতে শুরু করলো। তো
ট্রেন তখনও চলতে শুরু করেনি। তো আমি, চারজন মনে চাপাচাপি হয় স্বাভাবিক, তখন আমি বললাম এত চাপবেন না, উনি তো অসুস্থ মনে হচ্ছে। যাই হোক, তো সেই সময় পাশের একটি লোক, ভদ্রলোক অবশ্যই, আমরা সবাই ভদ্রলোক, তাকে হঠাৎ করে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন। মানে একটুখানি, মানে একটু কণ্ঠস্বরে বুঝতেই পারছেন যে একটু, মানে ঠিক পছন্দের নয় এমন মানুষকে যখন কিছু প্রশ্ন করা হয় তখন যে সুর বেজে ওঠে কণ্ঠস্বরে, তেমন কণ্ঠস্বর। তো বৃদ্ধ মানুষটি একটু বিড়বিড় করে কি যেন বললেন, কিছু বোঝা গেল না। তো ভদ্রলোক আবার চেস করছেন, কি বললেন, কি বোঝা যাচ্ছে না, কি বললেন। আমি তখন বললাম, দাদা ছাড়ুন না, সবার কি গন্তব্য থাকে, ডেস্টিনেশন থাকে? বললেন, ঠিক বুঝলাম না, আপনি কি বলছেন? আমি বললাম, দেখুন, ওই বয়সে পৌঁছে আপনার আমার কি ডেস্টিনেশন থাকবে শিওর আপনার মনে হয়? নাও তো থাকতে পারে, দেখছেন না? তখন ভদ্রলোক একটু চুপ করে গেলেন। বেশ, অসুবিধা নেই, চুপ করে গেলেন, আমি চুপ করানোর জন্যই বলেছিলাম, সেটাও বড় কথা নয়। ট্রেন থামলো, বেলঘড়িয়াতেও ওরা নামলেন, ছেলেটি নামলো। ওই ভদ্রলোক ছেলেটির সঙ্গে রিলেটেড নয়, মানে যিনি ওই কোথায় যাবেন জিজ্ঞাসা করছিলেন উনি নন, বাবা মা অন্যত্র বসেছিল। এইবার আমি শুনতে পেলাম, আমি দাঁড়িয়ে গেলাম, ছেলেটি বাবা মাকে বলছে, ওখান থেকে আমি যে কি করে নামবো, ভিড়ে নামতেও পারছিলাম না, আমার বমি পাচ্ছিল বাবা। ওই যে লোকটা বসেছিল জানো কি নোংরা জামা কাপড়, কি নোংরা, ছি ছি ছি। হ্যাঁ, আমি যে কেন ওখানে বসলাম, আমি তো দেখিনি আগে ওকে, আমি তো জায়গা পেয়েছি বসে পড়েছি, বলে সে তার তীব্র ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে শুরু করলো। আমি তখন ভাবলাম, হায়, একটা বৃদ্ধ মানুষ, দরিদ্র, চালচুলো নেই, অর্থ নেই, রাষ্ট্র তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, ধুলোয় নামিয়ে দিয়েছে রাষ্ট্র। হ্যাঁ, আপনারা বলবেন যোগ্যতা নেই, তাই যে পৃথিবীতে বাঁচতে গেলে বেড়াল কুকুরের যোগ্যতা লাগে না, বাঘ সিংহের যোগ্যতা লাগে না, পাখির যোগ্যতা লাগে না, মানুষের যোগ্যতা লাগে। এই যোগ্যতা কারা বানিয়েছে? প্রকৃতি বানিয়েছে না আমরাই বানিয়েছে? আমরা যারা কায়েমি স্বার্থ নিয়ে নিজস্ব মুনাফার সাম্রাজ্য গড়ে তুলি, তারাই তো বানিয়েছে। তাই আমি এই যোগ্যতাতে বিশ্বাস রাখি না। যাই হোক, তারপরে আমি দাঁড়ালাম, একটু না দাঁড়িয়ে পারলাম না, বললাম, বাবা মাকে বললাম যে দেখুন, উনি তো অসুস্থ একটা বৃদ্ধ মানুষ, আমাদের তো বিবেকানন্দের দেশ, নেতাজি সুভাষচন্দ্রের দেশ, বিবেকানন্দ তো রোগীরও চিকিৎসা কোলে নিয়ে গেছেন, সেবা করেছেন। সেসব ইতিহাস কি আপনারা ওকে পড়াননি বা বলেননি গল্প ছলে, আমাদের মনীষীদের কথা? হাসতে হাসতে বললাম। তারা একটু থতমত খেয়ে গেল। অচেনা লোক হঠাৎ করে কাউকে এভাবে উপদেশ দেয়, উপদেশ বলে ভাবতে পারেন, তারা ঠিক বুঝতে পারেননি আর কি। যাই হোক, আমি আর দাঁড়াইনি, আমি চলে এসেছি, যতটুকু বলার ছিল এই হলো। তাহলে আমার মর্মান্তিক কেন মনে হলো? আগামীর কথা, এই যে প্রজন্মকে আমরা ডিজিটাল টেকনোলজি ধরিয়ে দিয়েছি, উপায়ও নেই, বাবা মা ধরিয়ে দিয়েছেন, এবং এই যে জেনারেশন জেড কে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আগামীতে যে জেনারেশন জেড এর পরে তো একটা কিছু আসবে, মানে ওই জেডই বলা হবে যদিও, ওই জেড আমি বলবো Z1, Z+, এরকম কিছু, তাদের অবস্থা কি দাঁড়াবে? তাহলে আগামীতে আমাদের বৃদ্ধেরা, অসহায় বৃদ্ধেরা, যারা এইভাবে রাস্টিকেটেড হয়ে যাবেন, রাষ্ট্র যাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, যাদের ডিজিটাল আইডি থাকবে না, তাদের কি হবে? যাদের পয়সা আছে, অর্থ আছে, তারা না হয় বৃদ্ধাশ্রমে যাবেন, আর এরা কোথায় যাবে? এদের জন্য আমরা কি ভেবেছি? এদের পাশে আমরা কারা?
থাকবো? প্রশ্নটা ছুঁড়ে দিলাম। তাই আগামীর কথা ভেবে আমি শিউরে উঠি। বার্ধক্যের কথা ভেবে আপনারাও অনেকে কিন্তু শিউরে উঠবেন, কারণ এই রাষ্ট্র আপনার জীবন জীবিকাকে নিশ্চিত করেনি এখনো পর্যন্ত। যতটুকু ছিল সেটাও অনিশ্চিতের পথে। তাই আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু কেউই থাকবে না। এবারে আসছি প্রসঙ্গে, আজকের টপিকে। 6 ডিসেম্বর 3টে থেকে 6টা কলেজ স্ট্রিট অঞ্চলে মহাবোধি সোসাইটি হলে আমরা যে মিলন আড্ডার ব্যবস্থা করেছে সে বিষয়ে বিস্তারিত ভিডিও আগেই রেখেছি, এখানে সেই আলোচনায় যাচ্ছি না। সংক্ষেপে সেখানে আমরা আমাদের মত বিনিময় করব, প্রশ্ন উত্তর থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সহযোদ্ধাদের অভিজ্ঞতা শুনব, তাদের সন্তান সন্ততি অংশগ্রহণ করবে। এবং অবশ্যই অনেকে প্রশ্ন করেছেন যে আমার নতুন কোনো বই থাকবে কিনা। অবশ্যই নতুন বই থাকছে, কিন্তু তার নাম আমি প্রকাশ করছি না। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে মোড়ক উন্মোচন, সত্যিকারের মোড়ক উন্মোচন এই অনুষ্ঠান বা মিলন আড্ডাগুলোতেই হবে। ফেসবুকে আগাম জানানোর কোনো দরকার বোধ করছি না, আমি এখন থেকে আর করি না, গ্রেগরি বেলাতেও করিনি। তবে হ্যাঁ, নামটা বলেছিলাম, প্রচ্ছদ উন্মোচন করিনি ফেসবুকে, এক্ষেত্রেও নামও আমি বলছি না। অনেকে আবার আগ্রহী জিজ্ঞাসা করছেন স্যার দাম কত হবে ইত্যাদি ইত্যাদি। তাদের বলি 500 টাকার মধ্যেই দাম থাকবে। এবং বইটি খুবই ইন্টারেস্টিং বই, যা অভিভাবক এবং কিশোর কিশোরী, যেটা আমি এই ভাবছিলাম যে শুধু আমরা বড়রাই বই পড়ব, আগামী প্রজন্মের হাতে কোনো বই তুলে দেওয়া যাবে না। যারা বই পড়তে চায়, যেসব কিশোর কিশোরী জানতে চায়, বুঝতে চায়, সমৃদ্ধ হতে চায়, তাদের হাতে কি কিছু দেওয়া যাবে না? এমন ভাবনা থেকেই পাশাপাশি আমার নিজের একটা ইচ্ছে ছিল, আমার বাবার একটা ইচ্ছে ছিল। এই সমস্ত ইচ্ছে মিলেই এই বইটি রূপ পেতে চলেছে। এই সংক্ষেপে এইটুকুই বললাম। সেটির উন্মোচন অবশ্যই হবে, 6 ডিসেম্বরে হবে মিলন আড্ডায়। দামও বলে দিলাম, 500 টাকার মধ্যেই দাম হবে। এবারে আসছি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা রাতে থাকতে চাইছেন সেই সব, আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, তারা জানান, নক করুন, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, অনেকেই করেছেন, কথা হয়ে গেছে। তবু একটু স্পষ্ট করে আমি বলি, অনেকেরই ধোঁয়াশা রয়েছে বিষয়টিতে। সহযোদ্ধা বলে আমি যে পোস্টটা দিয়েছিলাম, এই রাতে থাকার অনুষ্ঠানে আসার ক্ষেত্রে যেমন সবাই ওপেন টু অল, আপনারা সবাই আসতে পারেন। এটা আপনি আমার সহযোদ্ধা হন, অথবা ভিন্ন মত পোষণ করুন, বা প্রশ্ন করতে চান, বা জানতে চান, বুঝতে চান, বা নিছকই বই সংগ্রহ করতে চান, বা মজা দেখতে চান, বিভিন্ন রকমের কারণে আপনারা আমন্ত্রিত। শত্রু মিত্র নির্বিশেষে, ওপেন টু অল, দেয়ার ইজ নো কোশ্চেন অফ এন্ট্রি ফি। সেটা অনুষ্ঠান 3টে থেকে 6টা পর্যন্ত। কেউ কেউ অবশ্যই, আমরা তো আগেই চলে যাব, তারপরেও আমি থাকবো দীর্ঘক্ষণ, তখনও কথা হবে, আড্ডা হবে। সেক্ষেত্রে আমরা কফি হাউসে থাকবো, আড্ডা মারবো, গতবারেও তাই হয়েছে। এটা গেল অনুষ্ঠানের ব্যাপার। কিন্তু রাতে থাকার ব্যাপারটা কি সবার জন্য আমি করতে পারবো? মানে এখন যদি 100 জন মানুষ বলেন, আমি কথায় কথায় বলছি, সবার কি রাতে থাকার ব্যবস্থা আমি করতে পারবো? সে ক্ষমতা আমার আছে? নেই, সিম্পলি নেই। তাহলে এই কারণেই আমি বলেছিলাম, অবশ্যই অত মানুষ নিশ্চয়ই থাকতে চাইবেনও না, কারণ কাছাকাছি থেকে অনেকেই আসবেন। তাই এই ক্ষেত্রে আমার কিছু আবেদন আছে। এই যেমন ধরুন, কাদের ক্ষেত্রে আমি রাতে থাকার ব্যবস্থা করছি। আমার উদ্যোগ, প্রথমত উদ্যোগ অবশ্যই আমার, আমি ইতিমধ্যেই ব্যবস্থা করেছি থাকার জন্য, হোটেল বলুন, যাই বলুন, থাকার ব্যবস্থা করেছি আমি। এছাড়াও যদি উদ্বৃত্ত কেউ থেকে থাকেন, কখনো হয়তো অনেক সময়,
সেক্ষেত্রে আমার অনেক সহযোদ্ধা আছেন, গতবারের ক্ষেত্রেও ঘটেছিল, তারা তাদের নিজের নিজের বাড়িতে এরকম পরিচিত হয়ে গেছে, আমরা একসঙ্গে আছি তো, বইমেলায় দেখা হয়, হোয়াটসঅ্যাপে তারা আছেন, গ্রুপে আছেন, তারা নিয়ে গিয়েছিলেন, তারা থেকেছেন, কোনো সমস্যা হয়নি। সুতরাং রাতে থাকার কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেটা ভাড়া করেছি সেটি হলো 6 ডিসেম্বর থেকে, মানে ধরুন চেক ইন টাইম 11টা বা 12টা, মানে আপনারা আসতে পারেন এরকম সময় যারা থাকবেন আর কি। এবং সঙ্গে অবশ্যই একটা পরিচয়পত্র, যেহেতু এটা হোটেল, আমার বাড়ি নয়, তো সেক্ষেত্রে লাগবেই। সেটা ভোটার আই কার্ড হোক, যাই হোক, আপনার কাছে যেটা থাকবে, আধার কার্ড, যাই হোক, যেটা দেবেন সেটা অবশ্যই জেরক্স কপি সঙ্গে আনবেন। আমি কথা বলে দিয়েছি ইতিমধ্যেই। এবং পরের দিন চেক আউট টাইম হচ্ছে 11টা, অর্থাৎ 11টার মধ্যে ছেড়ে দিতে হবে, এভাবেই নেওয়া হয়েছে। গেল। এবার যারা আসবেন ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, মানে থাকতে চাইছেন, তার বাইরে যারা আসবেন, রাতে থাকতে চাইবেন, যদি মনে হয়, তারা কিন্তু ওই এলাকায় 600, 700, 800 টাকার মধ্যে প্রচুর হোটেল আছে। মানে আপনারা যদি মনে করেন স্বামী স্ত্রী হিসেবে থাকবেন, স্বামী স্ত্রী পরিবার হিসেবে থাকবেন, সেসব বহু হোটেল আছে। শিয়ালদা চত্বর তো বুঝতেই পারছেন, কলেজ চত্বরে অবন্তী হোটেল, শয়ে শয়ে হোটেল আছে। সুতরাং থাকার কোনো সমস্যা নয়, নেই অ্যাকচুয়ালি। কিন্তু ব্যবস্থার ক্ষেত্রে আমি যেটা আপনাদের সবিনয়ে জানাবো, কি যারা খুব দূরে থাকেন এবং আমার অবশ্যই পরিচিত যারা সভা সমিতির উদ্যোগ নিয়েছেন, আমি গিয়েছি, আমার একটা জায়গা গেল, তো তারা ফিরে যাওয়ার ট্রেন পাবেন না, বা থাকলেও রিজার্ভেশন নেই, সম্ভব না। ধরুন কেউ কোচবিহার থেকে আসছেন, কেউ জলপাইগুড়ি থেকে আসছেন, কেউ সুদূর ধরুন আরো দূর থেকে অনেকে আসবেন, তো সেই ক্ষেত্রে তাদের ফিরে যাওয়ার অপশন নেই। পাশাপাশি কি আমরা পরবর্তী যে সভাগুলো করব সে বিষয়ে তাদের সঙ্গে আমার আলোচনাটা জরুরি, আমরা আমরা সেটা জানি, আপনারাও জানেন। এই কারণেও তাদের রাতে থেকে যাওয়াটা উচিত বলে আমি মনে করি, তারা থেকে যাবেন। এছাড়া যারা আমার অবশ্যই সহযোদ্ধা, মানে কি শুধু যারা সভার আয়োজন করেছেন এমন নয়, অবশ্যই তারা তো অবশ্যই একটা বড় সহযোদ্ধা, উদ্যোগী হয়েছে। এছাড়াও আমি তাদেরকে একই রকম সহযোদ্ধা বলে মনে করি যারা আমার বইপত্র সংগ্রহ করছেন। কারণ কি, লড়াই করতে গেলে রসদ লাগে, আপনারা জানেন, এটা একটা যুদ্ধ, চেতনা বিস্তারের যুদ্ধ। সেখানে যাতায়াত বলুন, মানুষের সঙ্গে ইন্টারাকশন বলুন, এই যেমন ধরুন অনুষ্ঠানটা করছি, এটা আমি আমার উদ্যোগেই তো করছি, তার খরচ আছে, হল ভাড়া থেকে শুরু করে অন্যান্য বিষয়। তো এই ক্ষেত্রে যারা আমার পাশে আছেন, আমার এই লড়াইয়ের পাশে আছেন, আমি বলবো না আমার পাশে আছেন, আমাদের লড়াইয়ের পাশে আছেন, তারাও আমার একই রকম সহযোদ্ধা, তারাও তো আসছেন, তাই তো। এবং তাদের আমি চিনি, অনেকেই চিনি, প্রায় সবাইকেই চিনি। নতুন কেউ এলে আমি চিনবো না, কিন্তু যারা বইমেলায় এসেছেন, এখনো পর্যন্ত এসেছেন, আগের অনুষ্ঠানে এসেছেন, আমি সবাইকেই চিনি, ব্যক্তিগতভাবে চিনি, তাই তো। তারাও যোগাযোগ করেছেন, তারাও থেকে যাবেন রাতে। কিন্তু এমন কোনো মানুষ যাদের আমার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপই নেই, বইপত্র সংগ্রহের ব্যাপারেও আমার কোনো ধারণা নেই, বা কখনো করেছেন কিনা আমি তাও জানি না, এরকম পরিস্থিতি যদি ঘটে, এবং এরকম মানুষ যদি প্রথম আসেন, হঠাৎ করে আসেন, মানে রাতে থাকার ব্যবস্থা হয়েছে জেনে আসেন, সেক্ষেত্রে কিন্তু আমি অসহায় বোধ করব। কারণ কি, তারা আমাকে আগেও কারণেই বলছি, যে সবাইকেই বলছি, আগে আমাকে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, তাহলেই বুঝতে পারবো হোয়াটসঅ্যাপে আপনারা আছেন কিনা, আপনারা আমার পূর্ব পরিচিত কিনা, বা আপনার এলাকায় আমি আগে গিয়েছি কিনা, দেখা হয়েছে কিনা, বিভিন্ন বিষয়গুলো আমি দেখতে পারবো, বুঝতে পারবো। সেই ক্ষেত্রে আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আমি নতুনদের ক্ষেত্রে বলছি, যাদের সঙ্গে আমার মুখোমুখি আলাপ এখনো পর্যন্ত হয়নি, ফোনেও কথা হয়নি, অথচ আসতে চাইছেন, সবাই আসুন, কিন্তু থাকার ক্ষেত্রে হলে অনুগ্রহ করে
যদি রাতে থাকতে চান আমাকে আগে নক করে জানান, যাতে করে আমার পক্ষে সুবিধে হয় ব্যাপারটা বুঝতে, যে কতজনের থাকার ব্যবস্থা আমি আরো করতে পারি। বোঝাতে পেরেছি? তাই এই বিষয়ে যেটা সংযোজন করব, যে যারা রাতে ফেরার বাহন আছে, যানবাহন আছে, তারা তো অনায়াসেই ফিরে যেতে পারবেন। যদিও তারা থেকে যেতে চান, তা সত্ত্বেও যে না আমরা রাতে ফিরবো না, আমরা কলকাতায় এসেছি, থেকে যেতে চাই বা আমার কি, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আমরা হেল্প করব আশপাশের হোটেলে, যাতে করে আপনারা নিজস্ব ব্যয়ে থাকতে পারেন। সেটা অবশ্যই আমরা করতে পারি। আমি এমন সহযোদ্ধাদের কথা বলছি যারা আমার আগে পূর্ব পরিচিত নন, বা লড়াইয়ের পাশে যেসব ভাবে পাশে থাকা যায় সেরকম ভাবেও তারা এখনো পাশে থাকতে পারেননি বা থাকতে চান। আগামীতে তারা নিশ্চয়ই এই পাশে থাকার মধ্যে যুক্ত হবেন, অবশ্যই হবেন। কিন্তু এখন যেহেতু আমার সাধ্য সীমিত, তাই আমি তাদের কাছে এই আবেদন রাখবো যে সহযোগিতা প্রার্থনা করব, যে সেই ক্ষেত্রে আপনারা যদি রাতে থাকতে চান সেখানে কিন্তু অ্যাকোমোডেশনের অভাব হবে না। সেক্ষেত্রে অন্তত এইটুকু আমার এই অবস্থাটা বিচার করে পাশে থাকবেন, আশা করি বোঝাতে পেরেছি। এবারে আসছি দ্বিতীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, মানে আলোচনার প্রথম বিষয়। ওই বিষয়টা তো বিষয় নয়। ক্যান্সার ফ্রি, বিনামূল্যে টেস্ট। ক্যান্সারের চিকিৎসা বিনামূল্যে নয়, কিন্তু ভালো করে শুধুটা কখনোই বিনামূল্যে দেওয়া হবে না। যা দেওয়া হবে, এই যেমন করোনার সময় টেস্ট বিনামূল্যে দেওয়া হয়েছিল, এখন দেখবেন অনেক টেস্ট, ডেঙ্গু টেস্ট কোথাও কোথাও বিনামূল্যে হচ্ছে, আগামীতে আরো ব্যাপকভাবে বিনামূল্যে হবে। অর্থাৎ টেস্টগুলো বিনামূল্যে করা হচ্ছে, চিকিৎসা নয়। কেন প্রশ্ন করবেন না? ক্যান্সারের ক্ষেত্রেও আমি একই রকম আশঙ্কা করছি, তাই আপনাদের সামনে আগাম এই পর্যবেক্ষণটি রাখছি আমাদের দেশে। আমি এখন লিঙ্ক দিতে পারবো না, তবে নিশ্চয়ই আপনারা এটা দেখতে পাবেন বা চোখে পড়বে। এটা আমার কেন মনে হচ্ছে? কারণ বাজার তৈরি হয়ে গেছে, ক্যান্সারের বাজার তৈরি হয়ে গেছে, ভয়ঙ্কর রকম বাজার। চারদিকে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আশপাশের কথোপকথন থেকেও এবং পরিচিত যে সার্কেল আছে, অর্ধ পরিচিত, পরিচিত, সব সার্কেল থেকেই আমি কিন্তু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের খবরে যেমন পাচ্ছি, তো ক্যান্সারের সংখ্যাও কিন্তু অনেক বেশি হারে পাচ্ছি। এটা হবে আমি বহু আগে বলেছিলাম। তো আগে একটু প্রেক্ষাপটটা বলে নি। তো তাই এই বাজারটাকে এনক্যাশ করার জন্য ওরা ন্যাচারালি বিনামূল্যে টেস্ট কিন্তু আনবে, কারণ এটা খুব ভয়ঙ্কর ক্যান্সার। করোনা তো বুঝতেই পারছেন ততটাই মানুষ কতটা ভয় পেয়েছিল জানেন নিশ্চয়ই। আর ক্যান্সার তো মারাত্মকভাবে বাড়ছে, আগামীতে আরো বাড়বে। তো এই প্যানিকটাকে ওরা কাজে লাগিয়ে আরো বেশি মুনাফা অর্জনের দিকে যাবে বলে আমার বিশ্বাস। তাই এই আপনাদের মানসিক প্রস্তুতি দেওয়ার জন্যই এই অংশটি রাখছে। যখন করোনা ভ্যাকসিন আসেনি, শুধু বলা হচ্ছিল যে নভেল করোনা ভাইরাসের জন্য নভেল টেকনোলজি আনা হবে, এবং দুটো শোনা যাচ্ছিল আসবে। একটা ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, যেটা আমাদের দেশে দেওয়া হয়েছে, যার নাম কোভিশিল্ড, সিরাম ইনস্টিটিউট এবং বিল গেটসের জয়েন্ট ভেঞ্চার। আরো ভ্যাকসিনের কথা শোনা যাচ্ছিল, যেটা ইউরোপ আমেরিকায় দেওয়া হয়েছে, সেটা হলো মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন। দুটো প্রায় কাছাকাছি, একটু কিঞ্চিত ডিফারেন্স আছে, সেটা আমি অমৃতস্ব পুত্রা দ্বিতীয় খণ্ডে আলোচনা করেছি। হ্যাঁ, জ্ঞাতার্থে জানাই, এই অমৃতস্ব পুত্রা দ্বিতীয় খণ্ড বলুন, গ্রিগোরীয় বলুন বা স্ট্যাচু, এই বইগুলো, মানে আগেকার যে বইগুলো এখনো আছে সেগুলো ওই আড্ডাতে থাকবে, আপনারা আগ্রহী হলে অবশ্যই সংগ্রহ করবেন। তো সেই সময় আমার মনে যেটা খটকা ছিল, যে এতদিন পর্যন্ত যে ভ্যাকসিনগুলো এসেছে, সেই ভ্যাকসিনগুলো যে খুব ধোয়া তুলসী পাতা, তাতে করে যে সব সুন্দর হয়,
না, মোটেই নয়। আমি অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ডে ভ্যাকসিনের ইনগ্রিডিয়েন্টস কি থাকে, মার্কারি থেকে শুরু করে, অ্যালুমিনিয়াম থেকে শুরু করে, সোডিয়াম বোরেট থেকে শুরু করে সব তালিকা দিয়ে রেখেছি, এবং কার কি ক্ষতি হতে পারে, কি কি সর্বনাশ হতে পারে সেগুলো বলা আছে। কিন্তু সেগুলো ট্র্যাডিশনাল টেকনোলজির ভ্যাকসিন, ট্র্যাডিশনাল ভ্যাকসিন মোর অর লেস। কিন্তু করোনাকে কেন্দ্র করে শিখণ্ডী করে যে ভ্যাকসিনগুলো আসছিল, শোনা যাচ্ছিল, সেগুলো কিন্তু নভেল টেকনোলজি। যেমন ভেক্টর ভাইরাল ভ্যাকসিনে যেটা শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস ব্যবহার করা হয়েছে কোভিশিল্ডে, যেটা আগে কখনো কোনো ভ্যাকসিনে এটা ঘটেনি, করা হয়নি, ভেক্টর হিসেবে শিম্পাঞ্জি অ্যাডিনো ভাইরাস ব্যবহার করা। পাশাপাশি মেসেঞ্জার আরএনএ যেটা এলো, ফাইজার এবং মডার্নার যে টিকা যেটা ইউরোপ আমেরিকায় দেওয়া হলো, সেটাও অভিনব টেকনোলজি। তখন আমার মধ্যে সন্দেহ বাড়তে শুরু করে। তখনও তো কোনো তথ্য, রিসার্চ কিছুই আসেনি। তখন আমি সতর্ক করলাম। তখন তো জানেন আপনার, আমার ফেসবুক প্রোফাইল সব ওরা ব্লক করে দিচ্ছিল, একটির পর একটি খোলা হচ্ছিল, সেগুলোও ব্লক করছিল। হ্যাঁ, 1 মাসের জন্য ব্লক, 2টো পোস্ট করলাম, আবার 1 মাসের জন্য ব্লক, কারণ এগুলো আমি তখন পোস্ট করে চলেছিলাম। তখন আমার মনে হলো যে যেহেতু এটা ফার্মা কোম্পানির ব্যবসা, মুনাফা, জায়োনিস্ট ফার্মা, ইউরোপ আমেরিকায় ওদের ডিম্যান্ড কমছে। আমি দ্বিতীয় খণ্ডে টোটাল যে প্রফিট ডেটা, রেভিনিউ যেটা ওদের কমছে ইউরোপ আমেরিকায়, তারও তথ্য দিয়েছি, আপনারা পড়েছেন। তখন আমার মনে হলো যে এটা এমন কোন টেকনোলজি, এটা একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে, কিন্তু ওই যে তথ্য ছিল না। আমি শুধু তখন বললাম, তাহলে কি কি ঘটতে পারে, মানে সবচেয়ে মুনাফা কিসে হয়? সবাই যদি ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকে মরে যায়, অনেকেই দেখবেন সেই সময় ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল যে এত লোক নাকি মরে যাবে আগামী 3 বছরের মধ্যে, নাকি পৃথিবীর এত কোটি লোক মরে যাবে, ডিপপুলেশন প্রোগ্রাম, এরকম ঘোরাফেরা করছিল। তখন আমি একটা ভিডিও করি, না না, ভুল করছেন, এসব ভিডিও ইউরোপ আমেরিকা থেকেও ছড়িয়েছিল যে সবাই নাকি মরে যাবে, দে উইল ড্রপ ডেড। আমার মনে হয় এটা ফার্মা কোম্পানি এটাকে ভাইরাল করেছিল যাতে করে মানুষ হাসে, ব্যাপারটা তা নয়। আমি তখন প্রশ্ন করেছিলাম, আমার আগের চ্যানেলে ওই ভিডিওটি ছিল, কি সবাই যদি পরে আর ড্রপ ডেড করে তাহলে ওদের লাভটা কি হবে? শুধু ওরা কি, তখন তো মানুষ ধরে ফেলবে, তখন তো আরো লোকে ভ্যাকসিনকে ভয় পাবে, সেটা ওরা চাইবে না। পাশাপাশি ওদের মুনাফাটা কি হবে? যদি একটা মানুষ পটাপট পড়ে আর মরে, হাসপাতালে যাওয়ার সময় না পায়, ভেন্টিলেশনে ঢোকানোর সময় না থাকে, হার্ট ট্রান্সপ্লান্টের গল্পটা না ওঠে, লিভার ট্রান্সপ্লান্টের গল্পটা না ওঠে, কেমোথেরাপির গল্পটা না ওঠে, তাহলে মুনাফা হবে, লাভ হবে? হবে না, সেটা ওরা চাইবে না। তাহলে কি চাইবে ওরা? আমি তখন লিখেছিলাম, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, যেগুলো আগে থেকেই হচ্ছে, মানুষ ধরতে পারবে না কি কারণে হচ্ছে, তখন ওরা এই গার্বটা ব্যবহার করবে বলে আমি বলেছিলাম। আগে থেকেই তো হচ্ছে। আর কি আগে থেকে হচ্ছে? ক্যান্সার। তখন আমার মনে হয়েছিল যে সেই সিস্টেমে এনক্যাশ করতে গেলে ক্যান্সার আগে থেকেই আছে, মানুষ ধরতে পারবে না, যেমন ওগুলো আগে থেকে আছে, কিন্তু ওইগুলো থেকে মুনাফার ব্যাপারটা কম থাকবে। কারণ ব্রেন স্ট্রোক হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সার্ভাইভ করে না, যারা করে ঠিক আছে, সেক্ষেত্রে মুনাফাটা হলো। হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও তাই, কার্ডিয়াক অ্যারেস্ট দেখবেন যে তথ্য ওরা দিচ্ছে 20 থেকে 50-এর মধ্যে নাকি মারাত্মক রকম বাড়বে, বেড়ে গেছে অলরেডি, এবং সেক্ষেত্রে দেখুন একটা বড় অংশ ড্রপ ডেড করছে, নাচতে নাচতে ঘুমের মধ্যে, পথে ঘাটে, সিসিটিভিতে আমরা এমন ঘটনা দেখছি। সেক্ষেত্রে লাভ কোথায় হলো? তাহলে সবচেয়ে বেশি লাভ কিসে হবে? ক্যান্সারে হবে, টার্বো ক্যান্সার বিশেষ করে, যেটা যাই হোক এই নিয়ে আলোচনা করেছি আমি ইতিমধ্যেই, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি আমার সেই সময়ের প্রেক্ষাপটটা একটু একটু করে আপনাদের সামনে আনছি। তারপরে আমরা দেখতে পেলাম যে কোভ্যাক্সিনটাকে দেওয়া হলো না, কিছুদিন দেওয়ানোর পরে বন্ধ করে দেওয়া হলো,
তারপরে স্কুলের দেওয়া হলো কিছু বাচ্চা কাচ্চাকে, কিন্তু 95% বেশি ক্ষেত্রে দেওয়া হলো কোভিশিল্ড। তখন আরো আমার সন্দেহটা ঘনীভূত হলো। তো সেগুলো নিয়ে আমি ঘাঁটাঘাঁটি করছিলাম এবং লিখেও ছিলাম যে ক্যান্সার কিন্তু হতে পারে। তখন মানুষ হেসেছিল অবশ্যই, কিন্তু বাস্তবে দেখবেন যে ক্যান্সার কি হারে বাড়ছে, যার উপর ভিত্তি করে এই ফ্রি টেস্টিং এর ব্যবস্থা আগামীতে আসতে চলেছে। কেন? আমি তখনও কিন্তু কোনো লিংক পাইনি, আমি শুধু লিখে যাচ্ছিলাম আর প্রোফাইল ব্লক হচ্ছিল আর ভিডিও করছিলাম, ইউটিউব সেগুলো ওড়াচ্ছিল, তারপরে তো চ্যানেলটাই উড়িয়ে দিল যে ক্যান্সার কিন্তু মহামারী আকারে আসতে চলেছে, মহামারী আকারে আসতে চলেছে। সেই সময় খুঁজতে খুঁজতে আমি কিন্তু আমার এই আগাম যে উপলব্ধি বলুন, যাই বলুন না কেন, উইজডম বলুন, যেগুলোকে লোকে পাগলামি বলে এখনো শনাক্ত করে থাকেন, করতে থাকুন, তার সমর্থনে একটি খবর পেলাম, ভিডিও পেলাম, রিসার্চ পেলাম। এক বিশিষ্ট বিজ্ঞানী বেরাম বেডেল, কানাডার বিজ্ঞানী, গুয়াফ ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের গবেষক, তিনি কি বললেন আসুন তার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। তিনি কিন্তু ভ্যাকসিন বিরোধী লোক নন, মানে ওই প্রাকৃতিক পন্থায় থাকবো, আয়ুর্বেদিক ব্যাপার বা ইত্যাদি ব্যাপার এরকম লোক নন। উনি কিন্তু একদম মেইন স্ট্রিমের বিজ্ঞানী, যেমন লুক মন্তেগনিয়ার ছিলেন, তিনিও এই মাস ভ্যাকসিনেশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, নোবেল জয়ী, একমাত্র নোবেল জয়ী। তিনি তো মারা গেছেন, জানেন নিশ্চয়, তার সম্পর্কেও ভিডিও করেছিলাম। এবার তিনি এই বেরাম বেডেল, তিনি করোনা ভাইরাসের উপরই গবেষণা করছিলেন এবং কানাডার সরকার তাকে $4,50,000 কানাডিয়ান গ্র্যান্ট দিয়েছিল গবেষণার জন্য। তাহলে কি তিনি কি ভ্যাকসিন বিরোধী বিজ্ঞানী? মোটেই নয়, তিনি তো ভ্যাকসিন নিয়েই গবেষণা করছেন, কাজ করছেন, করোনা ভ্যাকসিন নিয়ে। সেই সময় তিনি তখন আমেরিকায় দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে আমেরিকায়, জানেন নিশ্চয়ই, আমাদের দেশে 2021 জানুয়ারির মাঝামাঝি দেওয়া হলেও আমেরিকায় 2020 ডিসেম্বর থেকেই দেওয়া হয় এবং কানাডা আস্তে আস্তে ওদের দেশে আগে দেওয়া হয়। সেই সময় তখন আমি লিখে চলেছি, যারা সহযোদ্ধা কেউ কেউ বিশ্বাস করছেন, তারা এখনো সঙ্গে আছেন, অনেকেই গালিগালাজ করছেন, যাই হোক। সেই সময় তিনি বললেন, এটা পড়ে আমি দেখলাম যে বুঝলাম যে হ্যাঁ আমি ঠিক ছিলাম। তিনি কি বললেন? তিনি বললেন যে তিনি প্রতিবাদ করলেন যে এই ভ্যাকসিনটা চটজলদি বানানো হয়েছে। এটা ওনার প্রথম যেটা ছিল, চটজলদি বানানো হয়েছে, খুব তাড়াতাড়ি, হেস্টি, তার ফলে অনেক বিপদ হতে পারে। তিনি পডকাস্টে বললেন, কয়েকটি সাক্ষাৎকারে বললেন, লিখলেন, সোশ্যাল মিডিয়া উড়িয়ে দেওয়া হলো তার। তিনি কিন্তু মেইন স্ট্রিমেরই বিজ্ঞানী, এখনো তাই কিন্তু আছেন। মজার কথা এখানে, কারণ তিনি ভ্যাকসিনের যে কনসেপ্ট তার বিরুদ্ধে নন, তিনি বলছিলেন যেটা তাড়াতাড়ি বানানো হচ্ছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, তৈরি করে তাড়াতাড়ি বানানো হচ্ছে, হয়ে গেছে চটজলদি, ঠিকঠাক ট্রায়াল হয়নি। তিনি কি বললেন যে তখন তিনি যেটা বলেছিলেন, যেটা এখন আমি ফিল করছি, মানে আমি আগেই তো বুঝেছিলাম, কিন্তু ওই যে একটা লিঙ্ক তো চাই, না হলে তো লোকে মানবে না। আমি তো আর বিজ্ঞানী নই, আমি গবেষক মাত্র, খোঁজ করি, বুঝি, যতটুকু প্রজ্ঞা আছে ব্যবহার করি। তখন আমার এই স্পাইক প্রোটিনের যেটা ভ্যাকসিনের মধ্যে রয়েছে, দেওয়া হয়েছে ঢুকিয়ে, সেটাকে নিয়ে আমার সন্দেহ ছিল প্রথম থেকেই। কাঁটা প্রোটিন বলতাম তখন আমি, এখন স্পাইক প্রোটিনই বলি। এখন সোশ্যাল মিডিয়া তেমন কিছু করছে না। গতবারের লাইভটা জানি না হঠাৎ করে বন্ধ করে দিল, এবারে কি হয় আমি জানি না, দেখি কি হচ্ছে। হয়ে গেলেও থাকবেন, কিন্তু আমি ফিরে আসবো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন, যেটা বাইরের প্রোটিনটা, সারফেস প্রোটিনটা এখানে ব্যবহার করা হয়েছিল এই ভ্যাকসিনে। কেন? যাতে করে ওই প্রোটিনটাকে আমাদের
শরীর, আমাদের ইমিউন সিস্টেম সেটাকে শনাক্ত করে অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং যখন সত্যিকারের করোনা আসবে সেটাকে মোকাবিলা করতে পারে। সিম্পল, সহজ করে বলা আর কি, ঠিক আছে? সেই প্রোটিনটাকে, মানে এই যে ভাইরাসের এই যে কাঁটা প্রোটিন করোনার, সেটাকে ক্যারি কে করবে, বা আনুষঙ্গিক ভ্যাকসিনের যে অন্যান্য ব্যাপারটা, টোটাল যে বাহক হবে সে ভেক্টর, তাকে বলে ভেক্টর। এই কারণেই বলা হয় ভেক্টর ভাইরাল ভ্যাকসিন। সেটা কে করবে? শিম্পাঞ্জি অ্যাডিনো ভাইরাস, যেটা নিয়ে আমি লিখেছি, বিস্তারিত পোস্টটা আজকেই ফেসবুকে দিয়েছি, দ্বিতীয় খণ্ডেও বিস্তারিত আলোচনা আছে। তো এই শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস কি মানুষকে কোনো এফেক্ট করবে না? বলো না, না, ওটা করবে না, আমরা সে ব্যবস্থা নিয়েছি, এটা রেপ্লিকেট করবে না। বেশ ভালো কথা। আর কি বললো? এই যে স্পাইক প্রোটিনটা, যেটা মানে ইনজেকশনটা যেটা শোল্ডার মাসলে দেওয়া হচ্ছে, ওখানেই তো দেওয়া হয়, সেটা ওখানেই সীমাবদ্ধ থাকবে, গোটা বডিতে ছড়াবে না। তাই ভয়ের কিছু নেই, শরীরের শোল্ডার মাসলেই থাকলো, সেখান থেকেই ইমিউন সিস্টেম তাকে চিনে নিল, কোষে বোঝাই যাচ্ছে। তারপরে তারা করোনা প্রতিহত করতে থাকবে। তারপরে বলা হলো একটা ডোজে হবে না, আর একটা ডোজ নিন, কারণ এক্সপায়ার করে যাচ্ছে, তো ওটা থাকছে না, একটা ভ্যালিডিটি থাকে। তো তারপরে বলা হলো আরেকটা নিন, 3 নম্বর, ওটা আবার লোকে নিল না। বুঝতেই পারছেন কেন নিল না, এ নিয়ে বহু আলোচনা হয়েছে, এখন করছি না। তো এইবার আমার তখনই মনে হয়েছিল এই শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাসের সঙ্গে এই কাঁটা প্রোটিনের কম্বিনেশন, স্পাইক প্রোটিন, আমার তখনই সন্দেহ হয়েছিল এটা খুব ব্যাপারটা সহজ হবে না। কারণ স্পাইক প্রোটিন আমাদের শরীর যখন তাকে চিনবে, সেটা কি মানে বানানো বন্ধ করে দেবে? মানে একবারই বানাবে আর বানাবে না, নাকি বানাতেই থাকবে? এমন কোনো নিশ্চয়তা কি সেখানে ছিল না। ব্যাপারটা যেহেতু টেকনোলজিটা অভিনব, আমার সন্দেহ হয়েছিল ভেক্টর ভাইরাল টেকনোলজির কোনো ভ্যাকসিন এইভাবে গণহারে আগে কখনো দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কারণ ছিল অবশ্যই বিল গেটস। তিনি ঢুকেছেন মানে তো। তার আগে যে ঘটনাগুলো আমরা জানি, গুজরাটে, বর্তমান তেলেঙ্গানা, তখন অন্ধ্রপ্রদেশে যে ট্রাইবাল মেয়েদেরকে নিয়ে, কিশোরীদেরকে যেভাবে এইচপিভি ভ্যাকসিন গুঁজে দেওয়া হয়েছিল, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন গুঁজে দেওয়া হয়েছিল, বাবা মাকে না জানিয়ে যে ট্রায়াল চালানো হয়েছিল, এ নিয়ে আমার বিস্তারিত লেখা ভিডিও আছে। সেই বিল গেটস, যিনি সফটওয়্যার থেকে, মাইক্রোসফট থেকে আরো বেশি কামাবেন বলে, ওই যে যুগের সঙ্গে তো ডাইভার্সিফাই করতে হয় ব্যবসাকে, আরো বেশি কামাবেন বলে মানবতাবাদীর ছদ্মবেশে, মানবতাবাদী হলে, ফিল্যান্থ্রপিস্ট হলে, এরকম একটা ছদ্মবেশ হলে উপার্জন করতে, মুনাফাবাজি করতে সুবিধা হয়, লোকে সন্দেহ করে না। কারণ বারবার করে এরা বলেন আমরা তোমাদের ভালো চাই, আমরা তোমাদের ভালো চাই, আমরা তোমাদের ভালো চাই। বিল গেটস সেই কাজটাই করছিলেন। তখন সন্দেহটা আরো বাড়ল। এইবারে বেরাম বার্ডেল বললেন, বিজ্ঞানী, হ্যাঁ, তখনই আমি আমার চিন্তা ভাবনার একটা সমর্থন পেয়ে গেলাম, মেইন স্ট্রিম বিজ্ঞানী। তিনি বললেন, হ্যাঁ, আমরা দেখছি, যেটা খুব চিন্তার কথা, বড় রকম আতঙ্কের কথা, যে এই স্পাইক প্রোটিন শোল্ডার মাসলে সীমাবদ্ধ থাকছে না। ইটস নট গেটিং কনফাইন্ড টু দ্য শোল্ডার মাসল, ইটস স্প্রেড করছে গোটা বডিতে। তারও কিছুদিন পরে জাপানের 500 জনেরও বেশি বিজ্ঞানী তারা পথে নেমে বিক্ষোভ দেখালেন। এই নিয়েও আমার ভিন্ন ভিডিও এই চ্যানেলেই আছে সম্ভবত, আমি আবার দিয়েছি, বাট আই এম নট শিওর। এত ভিডিও। তারা বললেন যে স্পাইক প্রোটিন কিন্তু আমাদের শরীর প্রডিউস করেই চলেছে, থামছে না, প্রডিউস করেই চলেছে, যেটা কনসেন্ট্রেট হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, ভাইটাল অঙ্গ প্রত্যঙ্গে। একটু ব্যাপারটা আরো বেশি করে আমার সেই পর্যবেক্ষণটা প্রমাণিত হলো। তখন লিঙ্ক ছিল না, এবার আমি লিঙ্ক পেয়ে গেলাম। তো বেরাম বার্ডেল তখন কি বললেন যে এই স্পাইক প্রোটিন যেটা আমাদের শরীর প্রডিউস করছে, সেটা মানে ওই যে অ্যান্টিবডি, কিন্তু প্রশ্ন হচ্ছে, স্পাইক প্রোটিন অ্যান্টিবডি প্রডিউস করছে শরীর, ঠিক আছে, কিন্তু
সমস্যা হচ্ছে এটাই যে যেহেতু ভেক্টর ভাইরাল ভ্যাকসিন এবং মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের একটা কমন জায়গা রয়েছে, যে তারা শরীরকে বলে যে এই যে পাঠালাম স্পাইক প্রোটিন, এটাকে তোমরা আমার শরীরের মধ্যে বানিয়ে নাও। বানিয়ে নিলে কি হবে, তাহলে তুমি চিনতে পারবে এবং অ্যান্টিবডি তৈরি করতে সুবিধা হবে। কিন্তু এই যে বানিয়ে নেওয়াটা, সেটা শুধু একবারই বানানো হবে না, বানাতেই থাকবে, হতেই থাকবে। বেরাম বাডেল বললেন যেটা হতেই থাকছে, এবং এটা জাপানের বিজ্ঞানীরাও তাই বললেন। এবং বেরাম বাডেল আরো বললেন যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, ভাইটাল অঙ্গ প্রত্যঙ্গে, যেমন কিডনি, ব্রেন, লিভার, এইসব জায়গায়, ইউটেরাস নারীদের ক্ষেত্রে, সেটা জমা হতে, কনসেন্ট্রেশন হতে থাকবে। এতে পারে, এবং এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে আগামীতে যত কনসেন্ট্রেশন হবে। পাশাপাশি যারা ক্যান্সার ইতিমধ্যেই সুস্থ হয়েছেন বা রিকভারি করেছেন, তাদের ক্ষেত্রেও ক্যান্সার রিল্যাপস করতে পারে, ফিরে আসতে পারে, এরকম একটা তিনি আশঙ্কা জানালেন। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, তার সোশ্যাল মিডিয়াগুলো উড়িয়ে দেওয়া হলো, এবং তাকে বিভিন্ন সাংবাদিক এবং ফার্মা কোম্পানির, যেহেতু তিনি বিজ্ঞানী, হ্যারাস করতে লাগলেন, টেলিফোনে থ্রেট করতে লাগলেন, এই করতে লাগলেন, সেই করতে লাগলেন। তখন তিনি বাধ্য হয়ে এই সব এলিমেন্টস যারা তাকে বিরক্ত করছিল, থ্রেট করছিল, ভয় দেখাচ্ছিল, তার কাজকর্মেও সমস্যা শুরু হলো, নন কোঅপারেশন। তিনি তো মেন স্ট্রিমের বিজ্ঞানী। তিনি $3.5 বিলিয়ন একটা কম্পেনসেশন কাম ডিফেমেশন কেস সুট ফাইল করলেন সেই সময়, কারণ আমি লিঙ্ক দিয়ে দেবো। $3.5 মিলিয়ন। সম্প্রতি শোনা যাচ্ছে যে তিনি নাকি সেই কেসটা তুলে দিয়েছেন, বা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়েছে কিছু, সেটা ক্লিয়ার নয়, কিন্তু কেস তুলে নেওয়ার খবরটা বেরিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি যে সেই সময় বলেছিলেন যে কথাগুলো, সেগুলো কি তিনি রিট্রাক্ট করেছেন, ফিরিয়ে নিয়েছেন? না, তিনি ফিরিয়ে নেননি। আমার কাছে সে খবর নেই, ফিরিয়ে নেওয়ার খবর নেই। তাহলে সেটা ঘটছে, অর্থাৎ ওর যে পর্যবেক্ষণ, আমার তো উপলব্ধি ছিল মাত্র, বাট আই এম নট এ সায়েন্টিস্ট, সেইটাকে কোলাবোরেট করে যেটা উনি বলেছিলেন, মানে মিলে গিয়েছিল, তো সেটা কিন্তু ঘটছে। আর এই কারণেই বাজারে এই ধরনের বিনামূল্যে ক্যান্সার টেস্ট করার ব্যবস্থা কিন্তু হবেই আগামীতে। আমি একেবারে নিশ্চিত, 100% নিশ্চিত। যেটা করোনার বেলায় আপনারা দেখেছেন বিনামূল্যে টেস্ট, ডেঙ্গুর বেলায় দেখছেন, আরো বড় হারে দেখবেন, বাড়ি বাড়িতে গিয়ে ফ্রিতে টেস্ট করা হবে। তেমনি ক্যান্সারের বেলাতেও দেখবেন। এবং এমন কোনো টেস্ট আপনাকে করাতে পারে, যেমন ধরুন জিন টেস্ট। কি? ওই যে আপনার জিন টেস্ট করে দেখা হবে আপনার ক্যান্সার হবে কিনা আগামীতে। ভাবতে পারেন, আগে হ্যাঁ, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। আর আপনার পরিবারে যদি কারো ক্যান্সার থেকে থাকে, বা হয়তো এই যে করোনা ভ্যাকসিনের লীলায় তো অনেকেরই ক্যান্সার হচ্ছে, এইবার সেই বাড়ির লোকজন ভাবতে শুরু করবে, এই যে আমার ভাই বা দিদি ক্যান্সারে মারা গেল, তো সেই জিন তো আমার শরীরেও আছে, বা আমার বাবা ক্যান্সারে মারা গেল, তাহলে তার জিনও তো আমার মধ্যে আছে, তাহলে আমাকেও তো টেস্ট করতে হবে। একদম এটাই তো খেলা। এবার কি বলুন, যে টেস্টগুলো, জিন টেস্টের খরচ কিন্তু অনেক অনেক খরচ, বিভিন্ন রকমের। সেটা কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ হতে পারে, বাজার দরের কথা বলছি, কোনো কোনো ক্ষেত্রে 50,000 হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 25,000 হতে পারে, মানে 20-25 হাজারের নিচে কোনো গল্পই নেই। এবার
সাধারণ মানুষ যারা এই টেস্ট আতঙ্কে ভুগবেন যে এই যে ক্যান্সার বাড়ছে, আমার হবে না তো, আমার হবে না তো, আমার হবে না তো। আর প্রতিটি পরিবারেই তো আগামীতে এরকম ক্যান্সার কম বেশি দেখা যাবে করোনামৃতের লীলাতে। তারা আতঙ্কিত হবেন, আশঙ্কিত হবেন। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে, যদিও যারা ভয় পায় না তারাও মরে, আবার যারা ভয় পায় তারাও মরে। এখনো পর্যন্ত অন্যথা হয়নি, কিন্তু এটাই তো আমাদের স্বভাব চরিত্র, যার যেমন। কিন্তু আরো বেশি আশঙ্কা সেটা হলো যন্ত্রণাদায়ক মৃত্যু। ক্যান্সার হলে তো যন্ত্রণা সহ্য করতে হয় না, একটা অসীম যন্ত্রণা, তো পেইন হয়, তো সেটাকেও মানুষ ভয় পায়। তো এই জায়গা থেকে সেটাকে এনক্যাশ করা হবে না এটা অসম্ভব। এনক্যাশ করা হবেই, আমি শিওর। তখন কি বলা হবে, আসুন 50,000 টাকার টেস্ট আপনাকে বিনামূল্যে আমরা করিয়ে দিচ্ছি। 25,000 টাকার টেস্ট বিনামূল্যে আপনাকে আমরা করিয়ে দিচ্ছি। 1 লাখের টেস্টও আপনি বিনামূল্যে করতে পারবেন। ব্যাস, আপনি করলেন, রেজাল্ট কি বেরোবে? 100% ক্ষেত্রে না হলেও 70% ক্ষেত্রে, 75% ক্ষেত্রে আপনাকে বলা হবে, এটা আমার উপলব্ধি, বলা হবে যে হ্যাঁ, আপনার জিনে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 বছরের মধ্যে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, ভয়ঙ্কর আক্রান্ত হতে পারেন, ভয়ঙ্করভাবে আক্রান্ত হতে পারেন। ব্যাস, আপনি ফ্রিতে টেস্ট করলেন। এবার যখনই আপনার টেস্ট রেজাল্ট বললো যে আগামী 10 বছরের মধ্যে, একটা টাইম ফ্রেম ওরা বলবে অবশ্যই, বা আগামীতে যে হতে পারে, তখন আপনি কি ওই রিপোর্টটা নিয়ে বাড়ি চলে আসবেন, তারপর ঘুমিয়ে পড়বেন? নেভার। আপনি কি বলবেন, ডাক্তারবাবু তাহলে কি হবে, আমার কি কোনো বাঁচার উপায় নেই? অবশ্যই আছে, জিন থেরাপি। আগে হ্যাঁ, জিন থেরাপি, সেগুলো তো এসে গেছে বাজারে। আমাদের দেশে না হলে অন্য দেশে এসে, আমাদের দেশেও আসবে। ফরাসি কোম্পানি, মার্কিন কোম্পানি, ফ্রেম, বিভিন্ন রকমের কোম্পানি বাজারে ঢুকে পড়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার অনেক সহযোদ্ধার কাছেও ফোন এসেছে, তাদের সন্তান জন্মানোর পরে আম্বিলিক্যাল কর্ড থেকে স্টেম সেল তারা সংগ্রহ করে রাখতে চাইছেন কিনা। কেন? বাচ্চার যদি পরবর্তীকালে জেনেটিক কোনো রোগ ঘটে, আসে, মানে ক্যান্সারও তো ওরা বলবে এখন সব ক্যান্সারই জেনেটিক, দেখবেন সব ওই জিনের ওপর চাপিয়ে দেবে, আর লাইফস্টাইলের ওপর চাপিয়ে দেবে। এক ভৌগোলের কারণে ক্যান্সার হচ্ছে, এটা কেউই স্বীকার করবে না। তো যাই হোক, তো তিনি আমাকে বলেছিলেন ফোন করতে, ফোনে বলেছিলেন, আমি বললাম না না, ওই চক্করে পড়ো না। তো তিনি পড়েননি। এই স্টেম সেলের বছর বছর একটা আপনি যখন নেবেন, সেটা ওরা স্টোর করে রাখবে, বিভিন্ন রকমের খরচা আছে। 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের খরচা আছে, আপনাকে দিয়ে যেতে হবে। ভালো ইনকাম, বলুন। আপনি তো আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তানের জন্য অপত্য স্নেহকে ওরা এনক্যাশ করবে। জায়নিস্টরা পারে না এমন কোনো কাজ নেই, দে ক্যান ডু এভরিথিং ফর দেয়ার প্রফিট। আপনি কল্পনা করতে পারেন না, ইউ কান্ট ইভেন ইমেজিন হোয়াট দে আর ক্যাপেবল অফ। তাহলে আপনি সন্তানের স্ত্রীকে, শুধু তাই নয়, ওই স্ত্রীকেও বলবে, স্ত্রীকে নিয়ে আসুন, দেখুন, ডেমনস্ট্রেশন দেখে যান কিভাবে আমরা আপনাদের সন্তানকে বাঁচাবো। তো স্টেম সেল রেখে দিলে, স্টোর করে রাখা হলো, বাবা মারও টেস্ট হয়ে গেল যতটুকু দরকার। এইবার বলা হবে আগামীতে যদি আপনার সন্তানের কোনো সিভিয়ার জেনেটিক রোগ হয়, অনেক রকমের জেনেটিক রোগ আছে, এখন আরো বাড়ছে, যেটা ফার্মা কোম্পানির বদান্যতায় বাড়ছে। তো বিভিন্ন রকমের জেনেটিক রোগ, অটো ইমিউন রোগ, বিভিন্ন রকমের রোগ বাড়ছে। তো সেগুলোকে দিয়ে আপনাকে ভয় দেখানো হবে যে তাহলে তখন কি করবেন। তাই আগাম এই স্টেম সেলটা আমি রেখে দিলে আমরা কিন্তু পরবর্তীকালে এটাকে কাজে লাগিয়ে এই জেনেটিক যে ডিজিজগুলো, সেগুলোর মোকাবিলা করতে পারবো। কি এটা শুরু হয়ে গেছে আমাদের দেশে। ব্যাংক নিশ্চিত, কারণ অনেকেই যারা সম্পন্ন ঘরের, বললাম না, যাদের টাকা পয়সা আছে ভালো, এবং তারা করছেন, এই খপ্পরে কেউ পড়বেন না, কিন্তু ওই দিতে দিতেই সারা জীবন কেটে যাবে। গেল, এটা তো আছেই একটা দিক। পাশাপাশি এই যে ফ্রি টেস্ট যেটা হবে ক্যান্সারের ক্ষেত্রে,
সতর্ক থাকবেন, কারণ আগামীতে যে ক্যান্সার বাড়তে থাকবে করোনামৃতের কারণেই বাড়ছে, এটুকু নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আগে তো ছিলই, কিন্তু এত শুনতে পেতেন, কেন শুনতে পাচ্ছেন? লাইফস্টাইল না জিনগত? না, স্টাডি করলেই বুঝতে পারবেন। ইউরোপ আমেরিকার মানুষ এখন ভৌ ভৌ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেগুলো আগেকার ভৌ ভৌ, ছোটবেলার ভৌ ভৌ, মানে ভ্যাকসিন, চাইল্ডহুড, সেগুলোকেও ওনারা পদাঘাত করছে। সাম্প্রতিকগুলো ছেড়েই দিন। আর আমাদের দেশ তো এখনো সেই চেতনায়, সেই স্তরে পৌঁছতে পারেনি। ইভেন উই আর নট অ্যাওয়ার অফ আওয়ার রাইটস, আমাদের অধিকার সম্পর্কেও আমরা সচেতন নই। এই ভ্যাকসিন যে বাধ্যতামূলক নয়, সেটা মিডিয়াও জানায় না, রাজনৈতিক দলও জানায় না, কেউই জানায় না। আমাদের মতো কিছু লোক, আমরা যারা, তারা চেঁচিয়ে চেঁচিয়ে মরছে। এটা একটা পরিষ্কার নেক্সাস, আনহোলি নেক্সাস। তাই এই ধরনের বিনামূল্যের চক্করে পড়বেন না। তখন ওই ভয় দেখানো হবে এবং জিন থেরাপি এগুলো করে তখন লক্ষ লক্ষ টাকা আপনার কাছ থেকে, একটু অশুদ্ধ বাংলায় বলি, খিচে নেওয়া হবে। ঘটি বাটে বিক্রি করেও আপনি কিছু করতে পারবেন না, কারণ জিন থেরাপি এখনো ইন দ্য আর্লি স্টেজ। আর এই জিন থেরাপি করে আপনি কতটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ পর্যন্ত টানতে পারবেন কিনা রেকর্ডিং এক্সপেন্ডিচার, সেটাও আপনাকে ভাবতে হবে। কারণ বিগ ফার্মা তথা এই ফার্মা কোম্পানির লোভ দিন দিন বাড়ছে, বেড়েই চলেছে। ইটস রেঞ্জিং দ্য স্কাই। কারণ কি? সেই লোভে ঘৃতাহুতি আমরাই দিয়েছি, আমরাই দিয়ে চলেছি। আর লোভের ধর্মটা এমন, দ্য মোর দ্য মেরিয়ার। আমরা মানে লোভী মানুষ যত পায় তত চায়, এর কোনো লিমিটেশন নেই। তাই সতর্ক থাকুন। কোনো ফ্রি টেস্ট করতে যাবেন না, শুধু ক্যান্সার কেন, এনি ফ্রি টেস্ট। হ্যাঁ, যদি এরকম কিছু বলে ওরা, আগে জেনে নেবেন যে ক্যান্সার যদি হয় স্যার, যদি দেখা যায় যে হ্যাঁ আমার ক্যান্সার হচ্ছে, আপনারা বলতে পারলেন জিন টেস্ট করে, ট্রিটমেন্টটা আপনারা ফ্রিতে করাবেন তো। যেমন চিকিৎসা টেস্টটা যেমন ফ্রিতে করান, ট্রিটমেন্টটা ফ্রিতে হবে কি? তাহলে লিখে দিন আমাকে, আন্ডারটেকিং দিন, তাহলে স্যার আমি রাজি আছি। হ্যাঁ, এইটা করান। শুধু ক্যান্সারের ক্ষেত্রে নয়, যে কোনো যখন আপনাকে ফ্রি টেস্টের ব্যাপার আসবে, বিশেষ করে এইটা বলবেন যে শুধু টেস্ট করলে তো হবে না, রোগটা ধরা পড়লে সেটা ট্রিটমেন্টটাও আপনারা ঠিকঠাক করে আপনাদের ফেসিলিটিতে করাবেন, সেটাও একটু আমাদেরকে আন্ডারটেকিং দিন। নইলে আমার জেনে কি হবে? আমার তো ক্যাপাসিটি নেই। জিন থেরাপি, বিশেষ করে ক্যান্সার টেস্ট, জিন টেস্ট, বলটা ওদের কোর্টে ঠেলে দিন, ভয় পাবেন না, বলটা ওদের কোর্টে ঠেলে দিন। এবারে আসছি শেষ অংশে, যেটা বলেছিলাম, ঘোষিত যেটা শিরোনাম, এসএসসি ইন্টারভিউ বলবো না, ভেরিফিকেশনের তালিকা বেরিয়ে গেছে। তবে সেই তালিকা কিন্তু সবাই দেখতে পাচ্ছে না। কেন পাবে? সবার জন্য তো নয় এটা। যার যার রোল নাম্বার যেমন আছে সেটা লগ ইন করে গিয়ে দেখতে হবে। তো এবারে সাইট আগের মতো করে ক্র্যাশ করেনি, কারণ এবারে সংখ্যাটা জানি না, ওরা বেটার কোনো ভালো ওয়েতে সাইট দিয়ে করেছে আর কি। যাই হোক, সার্ভার কাজ করেছে যতদূর মনে হচ্ছে। প্রথম কেউ বলছিলেন যে দেখতে পাচ্ছি না, এখন অনেকেই বলছেন দেখতে পাচ্ছি। বেশ, যতদূর আমি জানি যে 20,000-এর নাকি নাম, মানে একাদশ দ্বাদশের কথা বলছি আমি, একাদশ দ্বাদশের বোধহয় 12,000 সামথিং পোস্ট আছে, 69টা নাকি কমেছে, উল্টে বাড়েনি। তো 20,000-এর মতো নাকি ডেকেছে। কিসের জন্য? ইন্টারভিউ এর জন্য বলবো না, এটা ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তারপরে ইন্টারভিউ এবং তারপরে নিয়োগ। অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছেন। তো এটা পাবলিক নয় এই অর্থে যে সবাই দেখতে পাবে না, যারা পরীক্ষা দিয়েছেন তাদের রোল নাম্বার, নাম যেমন আছে সেটাকে দিয়ে লগ ইন করলে দেখতে পাবে। তাহলে তো খুব ভালো, সুন্দর একটা ভালো খবর যে খিচুড়ি তালিকা, মানে খিচুড়ি নোটিফিকেশন হলেও অনেকেই পরীক্ষায় বসেছেন। প্রায়
মানে 5.5 লাখের তো বেশি, মানে দুটো মিলিয়ে সম্ভবত, যতদূর আমি জানি। যাই হোক, তো যাই হোক, লক্ষ লক্ষ পরীক্ষায় বসেছেন এই আশা করে। ফ্রেশাররাও বসেছেন, যারা 2016 বাতিল তালিকায় ছিলেন যোগ্য শিক্ষক বলে, তারাও বেশিরভাগই বসেছেন। কেউ কেউ হয়তো বসেননি, আমি জানি না ঠিক, তবে বলা যায় যে 99% বসেছেন। এটা তো ভালো কথা ছিল, আনন্দের কথা। তাহলে ভেরিফিকেশন হয়ে যাবে। এবার তো বোধহয় তাড়াতাড়ি করবার জন্য নাকি আঞ্চলিক ভেরিফিকেশন হচ্ছে, যাতে করে ঠিকঠাক কাজ হয়। তারপরে তো ইন্টারভিউ, তারপরে নিয়োগ 31শে ডিসেম্বরের মধ্যে, যেমনটা সুপ্রিম কোর্ট বলেছে, তাই তো। কিন্তু ব্যাপারটা কি তাই হবে? কারণ কিছু সমস্যা দেখা যাচ্ছে। কিরকম? ইতিমধ্যেই দেখবেন সোশ্যাল মিডিয়ায় ফ্রেশাররা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে যে আমার যদি এরকমই করা হবে, তাহলে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে পরীক্ষাটা দিল কেন? কারণ এখানে তো ফ্রেশাররা নেই, দু একটি ব্যতিক্রম ছাড়া। তাদেরকে তো বঞ্চিত করা হলো কেন? আপনারা ইতিমধ্যেই জানেন। ফ্রেশাররা পরীক্ষা দিয়েছিল, ওদের বক্তব্য, যেটা বাস্তবেও তাই, 60 নম্বর ওএমআর এবং 10 নম্বর একাডেমিক্স এর উপরে, অর্থাৎ 70 নম্বরের উপর পরীক্ষা দিয়েছিল। অর্থাৎ একজন ফ্রেশার, সে যত ভালোই পরীক্ষা দিক না কেন, দুর্দান্ত পরীক্ষা দিক না কেন, ফুল মার্কস পাক না কেন, সে 70-এর বেশি পাবে না, তাই তো। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাট অফ এসছে 73, 75, 71, 70-এর উপরে অনেক সাবজেক্টেরই কাট অফ এসছে, সব সাবজেক্ট না হলেও। তাহলে ফ্রেশাররা এখন বলছে যে তাহলে কেন এটা হলো, কেন? ওই যে 80 নম্বরে, ওই যে 10 নম্বরের যেটা অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর, সেটাও অ্যাড হয়েছে। তাহলে কত হলো? 60 প্লাস 10, 70, 70 প্লাস 10, 80। তাহলে 80-র মধ্যে ব্যাপারটা হয়েছে। আর তাই কাট অফ কোথাও 73, কোথাও 71, কোথাও 75, বিভিন্ন রকমের কাট অফ এসেছে, মানে 80-র মধ্যে। তাহলে এবার ফ্রেশাররা প্রশ্ন করছে, তাহলে এখানে জেনারেল ফ্রেশার তো কেউই নেই, এখানে পাওয়াই মুশকিল, সম্ভবই না। তাহলে দেখুন, 71 যদি আমরা কাট অফ ধরি, 70 যদি ধরি, 69 যদি ধরি, তার মানে কি 60-এ 60 পেতে হবে, এরকম ফ্রেশার কজন আছে জেনারেল কাস্ট হলে? বিশেষ করে এসসি এসটি এর ক্ষেত্রেও যে খুব কম কাট অফ এসছে তা নয়, সেক্ষেত্রেও ওই 2-3 নম্বরের এদিক ওদিক, অর্থাৎ কাট অফ অত্যন্ত বেশি। তো এইরকম কারণ হচ্ছে 10 নম্বর, তো তারা ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং তারা ইতিমধ্যেই বলছে এটা আমরা মানবো না, এটা আমাদের সঙ্গে তঞ্চকতা হলো, এই ভেরিফিকেশন তালিকা আমরা মানি না, আমরা আদালতে যাব। এবং আদালতের ব্যাপারটা বুঝতেই পারছেন, এটা নিয়ে কেস হবে, এটা বহু আগেই আমি বলেছিলাম, কেস হবে। এবার যোগ্য এবং ফ্রেশারের মধ্যে কোন্দল, যেটা আগে থেকে সূত্রপাত করার ওরা প্ল্যানই করে রেখেছিল, তাই খিচুড়ি নোটিফিকেশন জারি করেছিল, আমি বহু আগেই বলেছি। এবার অভিজ্ঞরা, তারা তো অনেকেই ডাক পেয়েছেন, আবার অনেকে পাননি, যাই হোক অনেকেই তো পেয়েছেন। যারা পেয়েছেন তারা বলছেন আগে কেন তোমরা বললে না, এখন আমরা বেশি পাচ্ছি, ডাক পাচ্ছি বলে তোমরা খেপে গেছো, তোমরা এখন এসব প্রশ্ন তুলছো, আগে তোমরা তাহলে পরীক্ষায় কেন বসলে না, কেন প্রতিবাদ করলে না, এসব মানে দুই পক্ষের মধ্যে কোন্দল লেগে গেছে। এবারে আসছি, ধরে নেওয়া যাক যে কোন্দলটা আদালত অব্দি গেল না, মিটে গেল, এই এটাই থাকলো, ফাইনাল থাকলো, এবং সে অনুসারে এগোনো গেল। সেটাই কেউ যাবে? সেটাও কি যাবে? না, যাবে না। কারণ 22শে নভেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিংহের আদালতে, যতদূর আমি জানি, এই 10 নম্বরের বলে হিয়ারিং হবে। এটা দেওয়া যাবে কি যাবে না, কারণ সেখানে মামলা ইতিমধ্যেই ঝুলছে, এবং সেক্ষেত্রে ফ্রেশাররা মামলা করেছে যে 10 নম্বর কেন দেওয়া হবে আগে, তাহলে তো আমরা পাবো না স্বাভাবিকভাবে। এবার বিচারপতিও জানিয়েছেন তাই তো, এটা তো ঠিক নয়, তারা তো বঞ্চিত করা হচ্ছে 10 নম্বর থেকে। তো 22শে নভেম্বর হিয়ারিং। এবার ধরুন সেই হিয়ারিংটা
যে যদি এই 10 নম্বরকে ওরা আদালত বলে যে না এটা দেওয়া যাবে না, তাহলে কি হবে? তাহলে এই যে ভেরিফিকেশন তালিকা সেটাও তো ঝুলে রইবে, ঝুলে থাকবে, কারণ ওই অভিজ্ঞতা 10 নম্বরের উপর ভিত্তি করেই এটা করা হয়েছে। গেল, ঝুলে রইল। এবার কোন্দল বাঁধবে এইভাবে যে যেহেতু নোটিফিকেশনে বলা হয়েছে 10 নম্বর দেওয়া হবে, এবার কেউ কেউ বলবেন কখন দেওয়া হবে তা তো উল্লেখ করা নেই, স্ট্রেট বলা নেই, এটা তো পরেও দেওয়া হতে পারত, আগেই দিয়ে রেজাল্ট বের করা হলো কেন বা কিছু, এটা তো ভেরিফিকেশন লিস্ট। এই নিয়ে একটা কোন্দল তৈরি হবে, আগে না পরে, গেজেটে ঠিক কি বলা হচ্ছে, তার ইন্টারপ্রিটেশন কি, এরকম একটা কোন্দল তৈরি হবে। অর্থাৎ যদি 22শে নভেম্বর 10 নম্বরের বিরুদ্ধে, মানে অভিজ্ঞদের 10 নম্বরের বিরুদ্ধে যদি রায় যায়, সেক্ষেত্রেও একটা কোন্দল হবে। আচ্ছা, মানে তখন আবার আপার কোর্টে যাওয়া, আবার সুপ্রিম কোর্টে যাওয়া, এরকম একটা পরিস্থিতি হবে। আবার যদি পক্ষেও যায়, তখন ফিশাররাও তো ছাড়বে না, তারাও তো টাকা পয়সা তুলছে মামলার জন্য, উকিল তো দুই পক্ষেই আছে, তারা কামিয়ে যাচ্ছে। তাহলে এর একটা পরিস্থিতি তৈরি হবে, সম্ভাবনা আছে বলছে। সবাই সব মেনে নেবে না, ঠিক আছে পেশারা বলল যে না আমাদের দরকার নেই 10 নম্বর, যোগ্যরা চাকরি পাচ্ছেন, তারা তো তাদের পরিবার আছে, লোন আছে, ইএমআই আছে, থাক তারা, আমরা করবো না, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। এমনটা কি হওয়ার সম্ভাবনা আছে? নেই, আমার তো মনে হয় নেই। অভিজ্ঞরাও কি বলবেন যে না ঠিক আছে, এটা তো ঠিক নয়, নোটিফিকেশন খিচুড়ি নোটিফিকেশন হয়েছে, সবাই তো আমরা একই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের জন্য 10 নম্বর কেন থাকবে, আসুন সবার জন্যই সমান হোক। অভিজ্ঞরা কি এমন বলবেন না, স্বাভাবিক। আমরা সবাই তো নিজেরটাই ভাবি, সেটাই স্বাভাবিক এবং এটা অস্বাভাবিক কিছু নয়। এবার প্রশ্ন উঠবে, দেখবেন উঠবে প্রশ্ন যে তালিকা বাতিল হয়ে গেল মানে কি? তালিকা বাতিল, যোগ্য শিক্ষক কিন্তু বাতিল, তাহলে অভিজ্ঞতাও বাতিল হলো না কেন? অভিজ্ঞতার কি মূল্য আছে? তাহলে কি রকম দাঁড়াবে? বাতিল শিক্ষক মানে আবার অভিজ্ঞতাটা ভ্যালিড, তখন একটা যুক্তি আসছে কি? তাহলে যে চাকরি থেকে আপনাকে ছাঁটাই করা হয়েছে, পুরো প্রক্রিয়াটা দুর্নীতিপূর্ণ ছিল বলে, সেই প্যানেলে আপনি চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটাকে তার কি মূল্য দেওয়া উচিত? যদি এই যুক্তি দিয়ে প্রশ্ন করা হয়, আমি কিন্তু প্রশ্ন করছি মাত্র। অর্থাৎ এইগুলো কিন্তু আদালতে বিভিন্ন উকিল টুকিল আছে, যারা কোকিল উকিল, যারা তো ভালো ইনকাম করে নিচ্ছে আপাতত ভাবে, তাদের ইনকামও বন্ধ হতে চলেছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারে এত উকিল লাগবে না, আমি আগেও বলেছি, কিন্তু আপাতত তারা তো কামাচ্ছে, টাকা পয়সা তোলা হচ্ছে, দেখবেন প্রচুর টাকা তোলা হচ্ছে আবার নতুন করে। তাহলে এই ক্ষেত্রে কি সুবিধা হবে? যেই মাত্র ওটাকে ঝুলিয়ে দেওয়া, তাহলে মাননীয় বিচারপতি কি করতে পারেন? রায় যে পক্ষেই যাক না কেন, মামলার ক্ষেত্র তৈরি হয়ে গেল, অর্থাৎ উকিলরা উপার্জন করতে থাকবেন। কিন্তু আবার যদি উনি বলেন যে না আমি এখন রায় দিচ্ছি না, এখন আবার আদালতের নতুন ট্রেড শুরু হয়েছে, যে আমাদের সামনে ভোট আছে, তো ঘোড়া ডিম পারছে কিন্তু হোল্ডেও রাখছে, কিরকম? বললো আমরা রায় রিজার্ভ রাখলাম, পরে জানাচ্ছি, ঝুলিয়ে রাখতেই পারে, অসুবিধে কি? এই যে 32,000 শিক্ষক যেটা মামলা চলছে প্রাইমারির, এত বছর ধরে চললো, সেক্ষেত্রে কি আদালত রায় দিয়েছে? রিজার্ভ করে রেখেছে, ডিএ মামলার মতো, অলরেডি দুটো কিন্তু রিজার্ভ হয়ে আছে। তো এটা যদি রিজার্ভ করে দেয়, কেন? ওই যে পরিস্থিতির কথা রেখে, সামনে ভোট আছে, অশান্তি হতে পারে, সমস্যা হতে পারে, এরকম কারণে হিয়ারিং পেছোতে পারে। যে ওই দিন তালিকাতে দেখা গেল, আপনারা জানেন যে তালিকা লিস্টের যে কেসগুলো থাকে, দেখা গেল 50-এর পরে নাম আছে, তখন কি হবে? হিয়ারিং হবে না। তো এটা করা যায়, আপনারা জানেন, ইট ক্যান বি ডান ভেরি ইজিলি। তাহলে এখন ওই
তালিকায় দেখা গেল 50-এর পরে নাম আছে, মানে ওই ব্যাপারটা আছে, তখন তো আলোচনা হবে না, পিছিয়ে যাবে, তাই তো? এরকম হতে পারে, রায় রিজার্ভ রাখতে পারেন, অথবা সিম্পলি এটাও করতে পারেন যে এই ব্যাপারটা তো যদি বলে গেজেটে রয়েছে, এটা সুপ্রিম কোর্টের সুপারভিশনে তো এটা পরীক্ষা হচ্ছে, নিয়োগ হচ্ছে, তাহলে এটা সুপ্রিম কোর্টই দেখুক, এই বলে তিনি সুপ্রিম কোর্টে বল ঠেলে দিতে পারেন। সেক্ষেত্রে আবার সুপ্রিম কোর্ট বলতে পারে ঠিক আছে, ওকে, একটু সময় লাগবে বলে, কারণ সেখানেও তো প্রচুর মামলা আছে। অর্থাৎ এরকম ভাবে ব্যাপারটা লিঙ্গার হতে পারে। এদিকে ভোট আসছে সামনে, এসআইআর এর কাজ চলছে পুরোদমে, শিক্ষক, প্রাইমারি শিক্ষকরা ইনভলভ আছেন, তারা অনেক কান্নাকাটি করছেন, এমন ভয়ঙ্কর, কোনো কোনো ক্ষেত্রে হাই স্কুলের শিক্ষকদেরও লাগানো হয়েছে, খুব ভয়ঙ্কর অবস্থা, মানে চারদিকে শিক্ষা, মানে পড়ানো, মানে প্রাইমারি স্কুলে তো আর শিক্ষকরা অনেক স্কুলে যেতেই পাচ্ছেন না, ক্লাস হচ্ছে না, কারণ কি করবে তারা, কত দিক সামলাবে। হাই স্কুলেও একই পরিস্থিতি, যারা এই দায়িত্ব পেয়েছেন, একটা ভয়ঙ্কর অবস্থা। তো এই অবস্থায় শিক্ষকদের লাগবে ভোটে। এখনো তো অনলাইন ভোটিং আমাদের দেশে চালু হয়নি, ব্লক চেইন ভোটিং চালু হয়নি, আগে ডেটাগুলো নেবে, কিউআর কোড হবে, তারপর তো অনলাইন ভোটিং, ব্লক চেইন ভোটিং হবে, এখনো দেরি আছে। তাই এই মুহূর্তে শিক্ষকদের কিন্তু লাগবে। এই যে 32,000 শিক্ষকের যে ব্যাপারটা, রায়টা রিজার্ভ রাখলো, এতে করে একটা আশঙ্কা তো তৈরি হলো, একটা মানসিক একটা টেনশন সবসময় ওরা রাখছে, দে আর কিপিং দ্য পিপল অন দ্য টেন্টার হুকস। পাশাপাশি কারণ এটাই যে এখন ওই রায়টা যদি ধরা যাক যে ছাঁটাই করে দিয়েছে 32,000, তাহলে কি হবে, শিক্ষক সমাজে একটা বিক্ষোভ তৈরি হবে, 32,000 মানে তাদের পরিবার, এদিকে তারা ট্রেন টানাটানি করবে, তারা এখন পাল্টা, এটা তো শেষ নয়, সুপ্রিম কোর্ট আছে, হ্যাঁ, আরো উপরে অনেক কিছু, সুপ্রিম কোর্টের মানে আরো আছে, পিটিশন আছে, এই আছে। তখন ইতিমধ্যে মাননীয় বিকাশ বাবু বলেছেন 2014 টেট যেটা, সেটাই নাকি গন্ডগোলের, সেই টেটটাকেই বাতিল করার আহ্বান, দাবি জানিয়েছেন তিনি। তিনিও তখন সুর মেলাবেন, হ্যাঁ 32,000-কে কেন বলির পাঠা করা হচ্ছে, এরকম অনেক রকমের পরিস্থিতি তৈরি হবে। তাই আপাতত রিজার্ভ রাখাই ভালো। এবারে আসুন দেখুন, নিয়োগ হলে সবচেয়ে আনন্দের কথা, আমি সবচেয়ে বেশি আনন্দিত হব, কারণ আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সাম্প্রতিক কালে এবং আগেও যোগাযোগ ছিল এমন বহু শিক্ষক এই তালিকায় রয়েছেন, যারা এই বলি হয়েছেন, এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে ছাঁটাই লীলা, তারা বলি হয়েছেন। তারা যদি চাকরি ফিরে পান, এই নিয়োগ হয় ঠিকঠাক, তাহলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব, আপনারাও তো হবেন, সব মানুষই হবে, হওয়া উচিত। কিন্তু এখানে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, কিরকম দ্বন্দ্ব দেখুন, একটু ভাববেন। এই যে ফ্রেশারদেরকে নিয়ে একসাথে মামলা, একসাথে পরীক্ষার নোটিফিকেশন হলো, যেটা নবম দশমের ক্ষেত্রেও হয়েছে, একাদশ দ্বাদশের ক্ষেত্রেও হয়েছে, এবং ওই ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে একাদশ দ্বাদশের শিক্ষকদের সঙ্গে নবম দশমের শিক্ষকদের একটা ডিভাইড অ্যান্ড রুল খেলা শুরু হয়ে গেছে। তো তারা বলছেন যে ওই নবম দশমের ক্ষেত্রে যে যারা একই আবার একাদশ দ্বাদশের পরীক্ষাতেও তারা বসেছেন, তো তাদের নবম দশমে পড়ানোর অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা 10 নম্বর এই একাদশ দ্বাদশের পরীক্ষার যারা বসেছেন সেক্ষেত্রে কেন অ্যাড হবে, এরকম মামলাও হয়েছে, আপনারা জানেন। অর্থাৎ ওটাতেও কিন্তু তৈরি করা আছে ক্ষেত্র। যাই হোক, সেটা তো পরবর্তী বিষয়। তো এবার যদি নিজেকে প্রশ্ন করেন, আচ্ছা এই যে এত খিচুড়ি নোটিফিকেশন না করে যদি এরকম করা হতো, টোটাল 35,000 বা এরকম পোস্ট, তো দুটো মিলিয়ে ফ্রেশার অভিজ্ঞ সবাই বসেছেন, 35,000 প্লাস, এই 30 মানে 35,500 মতো পোস্ট, এরকমই তো দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে যদি এরকম হতো যে ফ্রেশারদের জন্য আলাদা করে যদি পরীক্ষা নেওয়া যেত, ধরুন কিভাবে, খুব সহজভাবে, খুব সহজ হতো ব্যাপারটা, কঠিন কিছুই হতো না। এই যেমন ধরুন প্রায় 15,000 শিক্ষক যোগ্য শিক্ষক বলে বিবেচিত, তাই তো, 15,000।
মানে অযোগ্যরা তো বসতে পারেননি, যেটা আমরা দেখতে পাচ্ছি খবরে। মানে ওই যে যোগ্য অযোগ্য তালিকা হয়েছিল 2016 বাতিল প্যানেলে, যোগ্যরা বসতে পেরেছেন, মানে তাদের সংখ্যাটা 15,000 মতো। তাহলে এই 15,000-দেরকে নিয়ে যদি একটা পরীক্ষা হতো, ওই যে অভিজ্ঞ, সেই ক্ষেত্রে ধরুন একটা সিটের সংখ্যা ঠিক করা হলো, ধরলাম 15,000-দের জন্য একটা পরীক্ষা নেওয়া হলো, অথবা ফ্রেশারদের জন্য একটা পরীক্ষা হয়ে গেল, আলাদা করে সিটগুলোকে ডিভাইড করে যদি করা যেত, একটা ওয়ে আউট ছিল। আর একটা ওয়ে আউট কিন্তু খুব সহজেই ছিল, ওটা আরো সহজ ছিল, যদি ওদের মানুষ মানে যদি ওদের লোক নেওয়ার, শিক্ষক নিয়োগের ইচ্ছে থাকতো, সদিচ্ছা থাকতো। সেটা কি বলুন তো? এই যে 15,000 যোগ্য শিক্ষক, তাদের বিরুদ্ধে কোনো তো কিছু নেই, দুর্নীতির প্রমাণ নেই, কারো বিরুদ্ধে কি আছে সেটা নিয়ে সন্দেহ আছে আমার। কিন্তু এসএসসি তো জানাচ্ছে, সরকারই তো জানাচ্ছে যে না, এই 15,000 যোগ্য, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের নেই, তাই তারা যোগ্য, তারা পরীক্ষায় আবার বসতে পারবেন। বেশ, তাহলে এই 15,000 যোগ্যকে রেখে দিন, তাহলে 35,000 ভ্যাকান্সি, মোট 15,000 হয়ে গেল, ওরা তো যোগ্যই। বাকি থাকছে 20,000। 20,000-এর মধ্যে আপনি একটা আলাদা বিজ্ঞপ্তি দিয়ে ফ্রেশারদের জন্য বিজ্ঞপ্তি দিতে পারতেন, তাই নয় কি? তাহলে এই যোগ্য ফ্রেশারকে মিলিয়ে একটা করে খিচুড়ি নোটিফিকেশন দিয়ে মামলার সুযোগ তৈরি করে, উকিলদের কামানোর সুযোগ তৈরি করে, একটা প্যানিক তৈরি করে, একটা আশঙ্কা তৈরি করে, এরকম একটা ঘোটালা জন্ম নিত না? নিত না। খুব সিম্পল হিসেব ছিল যদি এটা করা হতো। 15 যোগ্য শিক্ষক, আমরা অযোগ্যদের বাদ দিতে পেরেছি, তাই তো হওয়ার কথা। যোগ্য তালিকা বেরিয়ে গেল, যোগ্য শিক্ষকরা থাকবেন। তাদের কি বলা হলো? না, 31শে ডিসেম্বর অব্দি থাকবেন। কি অদ্ভুত না? খিচুড়ি নোটিফিকেশনে বসিয়ে দেওয়া হলো। তো এই ব্যাপারটা যদি আপনারা একটু ভাবেন, তাহলে প্রশ্ন উঠে আসবে যে সরকারের এই নতুন বিশ্ব ব্যবস্থা আবহে কি সত্যিই নতুন শিক্ষক নিয়োগের ইচ্ছে আছে? যদি ইচ্ছে থাকতো, তাহলে এই সহজ পথটা তারা নিলেন না কেন? প্রশ্ন রাখছি আপনাদের সামনে, আপনারাই উত্তর খোঁজার চেষ্টা করুন। আমি কিছু বলছি না, আই এম নট কামিং টু এনি কাইন্ড অফ কনক্লুশন। আপনারাই উত্তর খুঁজুন, কোনো সমস্যা নেই। গেল, সেটা করা হলো না। কেন করা হলো না? যোগ্য শিক্ষক তারা, বলাই হচ্ছে, তো তাদের রেখে দিলেই তো হয়ে যেত। 31শে ডিসেম্বর কেন? থাকতো তারা, যেমন তারা পড়াচ্ছেন তেমনই পড়াতেন। বাকিদের ফ্রেশারদের জন্য একটা পরীক্ষা হতো, কত সহজ হয়ে যেত ব্যাপারটা। এত ঝামেলা, এত জটিলতা, এত কেস, 10 নম্বরের গল্প কিছুই থাকতো না। কত সহজ হতো বলুন তো, কত সুন্দর হতো ব্যাপারটা। করা যেত না? যেত। কিন্তু করা কেন হলো না? এবার আমি আপনাদের আরো একটা প্রশ্ন করব। 26,000 শিক্ষককে ছেটে, ধরুন আপনি মালিক, আপনি শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজ করতে চাইছেন, এআই নির্ভর করতে চাইছেন, এআই এনেবল করতে চাইছেন, ক্লাস 3 থেকে এআই পড়ানো হবে, সিলেবাসে ঢুকবে, চুক্তিভিত্তিক শিক্ষক নিতে চাইছেন এবং স্কুলগুলোকে ব্যক্তি মালিকানার হাতে তুলে দিতে চাইছেন ক্লাস্টার বেসিস করে। সেই ক্ষেত্রে আপনি মালিক। এবার আপনি নিজেকে মালিক ভাবুন। সবসময় এই ব্যাপারগুলো বুঝতে গেলে দুই পক্ষ হয়েই সওয়াল জবাব করতে হয়, জানেন তো? দুজনে দাবা খেলা যায়, ওই রকম আর কি। দুজনে দাবা খেলা মানে একজনই আপনি দাবা খেলছেন, দুই পক্ষ হয়ে। ওর হয়ে আপনি চাল দিচ্ছেন, নিজের হয়ে একবার চাল দিচ্ছেন। একটা কাল্পনিক প্রতিপক্ষকে সাজিয়ে নিয়ে দাবা খেলার মজাই আলাদা। খেলে দেখবেন, ইন্টারেস্টিং। সেটা করুন। ধরুন আপনি মালিক, আপনি সরকার। কোন সরকার? যে সরকার প্রাইভেটাইজ করতে চাইছে। প্রাইভেটাইজেশন হচ্ছে সর্বক্ষেত্রে, সেটা আপনারা জানেন। স্বাস্থ্য, শিক্ষা, গণপরিবহন, সর্বত্র প্রাইভেটাইজেশন হচ্ছে। এবার আপনি সরকারকে কন্ট্রোল করছেন এমন একজন মালিক, যিনি শিক্ষা ব্যবস্থার উপরে
তার কর্তৃত্ব মুনাফাবাজি করতে চান, এমন একটা শিবির, একটা গোষ্ঠী, আপনি তার মধ্যে একজন। এবার আপনি 25,735 জন, যাই হোক, বা এরকমই সংখ্যা, বা কেউ 25,752, বিভিন্ন রকমের সংখ্যা আমি দেখেছি, যাই হোক, এক কথায় আপনি ধরুন 26,000 শিক্ষককে আপনি ছেঁটে ফেললেন দুর্নীতি করে, দুর্নীতির নামে ছেঁটে ফেললেন। বেশ, কেন ছাঁটলেন? সত্যি দুর্নীতির কারণে ছাঁটলেন? না। যদি এরকম হয় যে আপনি চাইছেন যে এত শিক্ষকের, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বেসরকারি হাতে চলে যাবে, এত মাইনে বেসরকারি মালিক দেবে না, তাই ডাউন সাইজ করা হচ্ছে। সর্বত্র দেখুন, প্রাইমারি ক্ষেত্রেও তাই করা হচ্ছে। তাই ছেড়ে ফেলা হলো 26,000-কে। কেন? মাইনে দিতে হবে না। 31শে ডিসেম্বর ইতিমধ্যেই দেখবেন যারা শিক্ষাকর্মী তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও কোনো রকম সাংবিধানিক ভিত্তি ছাড়াই, টার্মিনেশন লেটার ছাড়াই করা হয়েছে। অযোগ্য শিক্ষক বলে যারা চিহ্ন, তাদের মাইনে বন্ধ হয়েছে। কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত মাইনে যোগ্য শিক্ষক 15,000 তাদের চলছে, তারা খাড়ার উপরে আছেন, তাই তো? 31শে ডিসেম্বরের পরে তাদের বন্ধ হয়ে যেতে পারে মাইনে, মানে এই ব্যবস্থাটা আপনি করে রেখেছেন। বা পরিস্থিতি সামনে যেহেতু ভোট আছে, তাই 6 মাস আরো মাইনে দেওয়া হবে, এরকম ঘোষণাও আপনি করতে পারেন। কিন্তু আপনি চাইছেন না রেকারিং এত হাজার শিক্ষকের মাইনে আপনি দেবেন, এটা আপনি চাইছেন না। আপনি মালিক, আপনি সরকার চালাচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে 26,000-কে বিদায় করে আপনি 35,000 রিক্রুট করবেন, মানে আরো 11,000 বেশি রিক্রুট করবেন, বা 11,500 বেশি রিক্রুট করবেন। মালিক হিসেবে ভাবুন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আমি কামনা করি বাস্তব যাই হোক না কেন, সবার নিয়োগ হোক, সবাই, সব বেকার যুবক যুবতী যারা তাদের যোগ্যতার ভিত্তিতে, বর্তমানে যোগ্যতা বলতে যা বোঝায় তার ভিত্তিতে তাদের জীবিকা, সরকারি চাকরি, শিক্ষকতার চাকরি, যেভাবেই বলুন, তারা পান। এবং সমস্ত শিক্ষক যাদের চাকরি চলে গেছে, যাদের কোনো রকম প্রমাণ নেই, দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বা কিছু নেই, অথচ গেছে, তারা সবাই তাদের জীবিকা ফিরে পান, এই কামনা করে আজকের লাইভ শেষ করছি। শুভরাত্রি।